আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচার জানালেন চিফ প্রসিকিউটর। হাসিনার হেট স্পিচ প্রচারের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। বরিশালে ইসি মাসুদ। ফ্যাসিস্টদের সাথে নির্বাচনে না যাওয়ার ঘোষণা বিএনপির। টাকা জমা দিয়েও মালয়েশিয়া যেতে না পেরে আন্দোলনে বিদেশগামীরা। প্রবাসী কল্যাণ ভবনে বিক্ষোভ। মার্চ এপ্রিলের মধ্যে পাঠানোর আশ্বাস মন্ত্রণালয়ের। এবং ভ্যাটের হার পরিবর্তন করে এনবিআর এর প্রজ্ঞাপন। ওষুধ, রেস্তোরাঁ, হোটেল, মিষ্টান্ন ও মোবাইল সিমে আগের চার্জ বহাল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার হবে বলে জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল দুপুরে এ আদেশ দিয়েছেন বলেও জানান তিনি। এ সময় ট্রাইব্যুনালের আদেশ সত্ত্বেও শেখ হাসিনার হেট স্পিচ অনলাইনে প্রচারের বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তাজুল ইসলাম। কাজী পাপ্পুর রিপোর্ট। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে ২০২৪ সালের জুলাই আগস্ট হত্যা, গণহত্যা ও গুমের বিচার শুরু হয়েছে। সম্প্রতি এর বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন সাবেক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের আইনজীবী। বুধবার এই আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। একদিকে তারা বলছেন যে আপনার কোনো ক্ষমতা নাই, আবার শেষে যে বলছেন আমাকে রিলিজ করে দাও। তো যার ক্ষমতা নাই সে কিভাবে রিলিজ করবে? তো এটা আমরা বলেছি যে এই অ্যাপ্লিকেশনটা এটা নট উইদিন দি ফর্ম, এটা অ্যাপ্লিকেশনটা হয়নি, আইনের দৃষ্টিতে কোনো অ্যাপ্লিকেশনই হয়নি। কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। এই আদেশের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার ও ট্রাইব্যুনাল আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ চ্যালেঞ্জ করতে চাইলে সাংবিধানিক আদালতে যেতে হবে। এই আইনের ব্যাপারে কোনো সাংবিধানিক আদালতে কোনো প্রশ্নই তোলা যাবে না। এই আইনের বিরুদ্ধে যত কিছুই হোক, মৌলিক অধিকার দাবি করে এই আইনে যার বিচার হচ্ছে সেই রকম কোনো ব্যক্তি মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে বা সাংবিধানিক আদালতে কোনো পিটিশনই করতে পারে না। এছাড়া জুলাই আগস্টের গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে বিদেশে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া হেট স্পিচ এখনো বিভিন্ন অনলাইনে দেখা যাচ্ছে। উল্লেখ করে এই বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ করব যে এই ঘৃণাসূচক বক্তব্য যেটা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য করা হবে, সেগুলোর প্রচারে যেন আপনাদের পক্ষ থেকে কোনো এটাকে ফ্যাসিলিটেট করা না হয়। এদিকে রায়ের পরও একই সুরে কথা বলেন জিয়াউল আহসানের আইনজীবীরা। এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখে ইসি কাজ করছে বলেও জানান তিনি। ভোটার তালিকা হালনাগাদ ঘিরে সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মত বিনিময়ে এসব কথা বলেন আব্দুর রহমানেল মাসুদ। জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাব। আমরা তো জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কার একটি চলমান প্রক্রিয়া মন্তব্য করে জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এদিকে বিএনপি ফ্যাসিস্টদের সাথে নির্বাচনে অংশ নেবে না বলে সাফ জানালেন ডক্টর মঈন খান। আর স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা ছিল না বলেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পেরেছে। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাবেক ২০ দলীয় জোটসঙ্গী খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করে বিএনপি। এতে জাতীয় ঐক্য সুসংহত করতে বিএনপির সঙ্গে ঐক্যমত্যের কথা বলেন খেলাফত নেতারা।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট আছে। কোনো ইসলামী জোট নিয়ে বাধা দেখছে না তার দল। যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এদের নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো। যে 16 বছর, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা। এদিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে বিএনপি। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করেছে। তারা নিজেদের স্বাধীনতার শক্তি বলে দাবি করে, তারা কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিল না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ ছিল না বলেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পেরেছে। দেশের আজকে যে গর্তের মধ্যে পড়েছে, এই স্বৈরাচার দানব সৃষ্টি হয়েছে কেন? এই দৈত্য কেন সৃষ্টি হয়েছে? এই ফ্যাসিস্ট কেন সৃষ্টি হয়েছে? কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল। এ সময় সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই সব কাজ করার আহ্বান জানান তিনি। তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে, এবং সেই মালিকানা আপনাকে যদি ফিরিয়ে দিতে হয়, প্রথম কাজ হচ্ছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। টাকা জমা দিয়েও মালয়েশিয়া যেতে না পেরে আন্দোলনে নেমেছেন বিদেশগামী কর্মীরা। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সমাবেশ করেন তারা। পরে পুলিশ সরিয়ে দিলে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে 18,000 কর্মীকে সরকারি উদ্যোগে মালয়েশিয়া পাঠানোর দাবি জানান তারা। এদিকে আগামী মার্চ এপ্রিলের মধ্যে তাদের মালয়েশিয়া পাঠানোর জোর চেষ্টা চলছে বলে জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন। আরও জানাচ্ছেন মেজবা রহমান। বিদেশে পাড়ি জমিয়ে পরিবারের হাল ধরবে এই আশায় টাকা জমা দিয়েও মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা এবার রাজপথ বেছে নিয়েছেন। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখায় সেখানে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশ সরিয়ে দিলে প্রবাসী কল্যাণ ভবনের সামনে যান তারা। আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়া পাঠানোর এক দফা দাবি জানান তারা। অন্যথায় রাজপথ না ছাড়ার হুঁশিয়ারও দেন আন্দোলনকারীরা। বিগত সরকার আমাদেরকে বলছিল টাকা ফেরত দিয়ে দিবে এবং সকল সিন্ডিকেট থেকে টাকা আদায় করবে। বিগত সরকার চলে গেছে, তারপর এ সরকার আসছে। ওই সরকার আসার পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আসছিল, উনি একটা প্রতিশ্রুতি দিয়ে গেছে আমাদের প্রধান উপদেষ্টার সাথে। আমরা প্রত্যেকটা ভাই 6 লক্ষ থেকে 7 লক্ষ টাকা দিয়েছি, কিন্তু আমরা ওই 78,000 টাকা সরকারি টাকা ফেরত দিচ্ছে, তাহলে আমরা বাকি টাকা কোথায়? এর পরিপ্রেক্ষিতে যদি উনি আমাদের সাথে আমাদের কথা কাজে না রাখে, তাহলে আমরা সমস্ত প্রবাসীদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা রেমিটেন্স শাটডাউন দিয়ে আমাদের পাশে থাকুন। এই সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন বলেন, ভিসা থাকার পরেও মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীকে আগামী মার্চ এপ্রিলের মধ্যে পাঠানোর চেষ্টা চলছে। যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না। আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। তারা যে কাগজ মানে লিখিত স্ট্যাম্পে দিয়েছে যে আমার আর দাবি দেওয়া নেই, এরকম 81% লোকের কাগজ অলরেডি সাবমিটেড। তো 18,000-এর মধ্যে 2,2200-2300 অলরেডি চলে গেছে, বাকি 15,000 সামথিং এর মধ্যে এটা 81%। মালয়েশিয়ার সম্মতি পেলে যথাসময়ে এদের পাঠিয়ে দিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দেশে খাদ্য পরিস্থিতি সন্তোষজনক, কিন্তু বাজারে প্রতিফলন ঘটছে না। সরকার চায় খাদ্য সরবরাহ নিশ্চিত করতে। মূল্যস্ফীতি ঠেকাতে খাদ্য মজুত করার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তার মতে, খাদ্য মজুত না করলে ব্যবসায়ীরা এর সুযোগ নেবে। এদিকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, চাল ও গম মিলিয়ে সরকার 10 লাখ টন আমদানি করবে। সচিবালয়ে এপিএমসি সভায় তারা এসব কথা বলেন। সুরায় মনির রিপোর্ট।
সচিবালয়ে সরকারের খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটি এফপিএমসির সভা শেষে খাদ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানান, সরবরাহ পর্যাপ্ত না হলে ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এ কারণে আমদানি করে হলেও খাদ্যশস্য মজুত রাখার তাগিদ দেন তিনি। অর্থ উপদেষ্টা আরও জানান, ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা বা IMF এর পরামর্শ সম্পর্কিত নয়। জানান, মিষ্টির দাম কেজিতে 20 টাকা বাড়লেও অত্যাবশ্যকীয় জিনিসের ওপর ভ্যাট বাড়ানো হয়নি। কন্টিনিউয়াসলি সরবরাহটা নিশ্চিত করা, স্থানীয় উৎপাদন থেকে হোক, ইম্পোর্ট থেকে হোক, সেটা আমরা নিশ্চিত করছি। আরেকটা জিনিস হলো বাফার স্টক করা। বাফার স্টক মানে সরকারের খাদ্যের গুদামে যদি খাদ্য মজুদ না থাকে, প্রাইভেট সেক্টর যারা আছে তারা একটা সুযোগ পায়। এ সময় কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারও। জানান, বন্যার কারণে আউশ ও আমনের ঘাটতি হয়েছে। এ কারণে আমদানি করার সিদ্ধান্ত হয়েছে। বড়তে যদি ভালো ফসল হয় তাহলে আমরা অনেক ক্ষেত্রেই আমদানির উপর নির্ভরতা কমাতে পারবো, কিন্তু তার জন্য আমরা অপেক্ষা করবো না। কারণ বড় কিন্তু এবারে লেটে লাগানো হয়েছে, কারণ হচ্ছে পানি নেমেছে দেরিতে অকাল বন্যার জন্য। এই জন্য ওইটাও কিছু ঝুঁকির মধ্যে আছে। তার জন্য আমাদের আমদানি কার্যক্রম, বিদেশ থেকে আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে। চাল ও গম মিলিয়ে 10 লাখ টন আমদানি পরিকল্পনা রয়েছে বলেও জানান খাদ্য উপদেষ্টা। চাল এবং গম মিলিয়ে প্রায় 10 লাখ টনের মতো আমদানি পাইপলাইন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ভ্যাট বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্য সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক কমালো জাতীয় রাজস্ব বোর্ড NBR। এর তালিকায় রয়েছে ওষুধ, মোবাইল সেবা, রেস্তোরাঁ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নন এসি হোটেল, ওয়ার্কশপ রয়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমালোচনা ও প্রতিবাদের মুখে ভ্যাট বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্যের ক্ষেত্রে পিছু হটল জাতীয় রাজস্ব বোর্ড NBR। বুধবার এ সংক্রান্ত 4টি আদেশ জারি করা হয়। NBR এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে এসব পণ্য ও সেবার দাম বাড়বে না। 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে 9 জানুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট শুল্ক বাড়ানো হয়। ইতালি থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে বোমা জাতীয় কোনো বস্তুর উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান মঞ্জুর কবির ভূঁইয়া। বিকেলে উদ্ধার অভিযান শেষে ব্রিফিংয়ে তিনি আরও জানান, 250 যাত্রী ও 13 ক্রু নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করেছে। এ সময় তিনি জানান, ভোর 4:37 দিকে হোয়াটসঅ্যাপ ফোন কলের মাধ্যমে এ হামলার তথ্য পান তিনি। টোটাল যাত্রী সংখ্যা ছিল আপনার 250 জন যাত্রী ছিল এয়ারক্রাফটে এবং 13 জন ক্রু ছিল। পাইলট এবং গ্রাউন্ড ক্রু, ফ্লাইট ক্রু মিলিয়ে 13 জন ক্রু ছিল। তো আমাদের এখানে আসার পর আমরা সর্বোচ্চ প্রিপারেশন নিই। তো প্রতিটা সংস্থা অত্যন্ত সুন্দরভাবে কাজ করেছে। আমি আজকে এই অপরচুনিটিটা নিব টুডে, যে আমি আমাদের এভিয়েশন সিকিউরিটি যারা আছে, আমাদের বিমান বাহিনীর সদস্য যারা আছে, সিভিল এভিয়েশন অন্য যারা আছে, যে অন্যান্য যত অর্গানাইজেশন আছে, সবাই কিন্তু অত্যন্ত ভালো কাজ করেছেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। বলেন, ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনা করবে। সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই। ছাত্র সংসদ নির্বাচন চান না বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থীরা। তাদের আশঙ্কা, ছাত্র সংসদ চালু হলে ভয়াল রাজনীতি ফিরে পড়াশোনা ও গবেষণার পরিবেশ ব্যাহত হবে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিকের 4র্থ কিস্তি আজ। 1962 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ইকসু প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট 21 বার কমিটি হয়েছে। সবশেষ ইকসু নির্বাচন হয় 2001 সালে। তবে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র রাজনীতির গতিপথ বদলে যায় 2019 সালে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর। 2019 সালের 11 অক্টোবর একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বুয়েট কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম চালানোর চেষ্টা করলেও সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা।
আমরা আবরার ফাহাদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। গেল 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানালেও ব্যতিক্রম বুয়েট। ক্যাম্পাসে কোনোভাবেই কোনো রকম রাজনীতি চাচ্ছি না, কারণ ইউকসো যদি আসে কোনোভাবে, তো সেখান থেকে কোনো না কোনোভাবে এক ধরনের ক্ষমতার প্রভাব খাটানো অথবা লেজুর ভিত্তিক রাজনীতি আসার একটা সুযোগ থাকে। সিআরবিআর এবং র্যাক ব্যাচের অনেক মানুষদের যে কানেকশনের মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলো প্রশাসনের কাছে পাঠাতে পারতেছি এবং আমাদের ভরসার একটা প্রতীকী হলো তারা। পড়াশোনার পরিবেশ অবশ্যই আগের থেকে অনেক বেটার হয়েছে, কারণ যদি বলি আমরা আগে এরকম বিভিন্ন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির নামে হচ্ছে গিয়ে মিছিল মিটিং করতে হতো শিক্ষার্থীদের, যেটা তো আসলে কোনো শিক্ষার্থীর পক্ষেই আসলে খুব একটা ভালো দিক না। তবে নিজেদের অধিকার রক্ষায় সাধারণ শিক্ষার্থীরা গড়ে তুলেছেন বিশেষ এক ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত ব্যাচ প্রতিনিধিরা ছাত্রদের অধিকার রক্ষায় প্রশাসনের সাথে যুগপৎভাবে কাজ করে থাকেন। আমরা যারা ফাইনাল ইয়ারে থাকে, র্যাক ব্যাচ বলা হয়, ফাইনাল ইয়ারে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে, প্রত্যেক সেকশন থেকে এবং প্রত্যেক হল থেকে আমাদের কিছু প্রতিনিধি নির্বাচন করা হয়। একটা ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট আছে তারাই ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করে। এই নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে একটা রিপ্রেজেন্টেটিভ বডি তৈরি হয়। এই রিপ্রেজেন্টেটিভ বডিটাই হচ্ছে অথরিটির সাথে ডিল করার কাজগুলো করে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানালেও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার কেবল বুয়েটে অধ্যয়নরত শিক্ষার্থীদের রয়েছে বলে মনে করেন এই সিনিয়র ব্যাচ প্রতিনিধি। তারা তাদের রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে বা চিন্তা হিসেবে তারা এটা দাবি করতেই পারেন, কিন্তু বুয়েটে কি থাকবে কি থাকবে না এই ব্যাপারে আসলে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার মনে হয় সবচেয়ে বেশি বুয়েটের স্টুডেন্টদেরই আছে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে গত বছরের 28 সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের 503তম সভায় বুয়েট শিক্ষার্থীরা রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। বরিশালের বাকেরগঞ্জের 14টি ইউনিয়নে বিষাক্ত ধোঁয়া ছড়াচ্ছে প্রায় 1.5 শতাধিক অবৈধ ইটভাটা, যেখানে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো সহ কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছেন না ভাটার মালিকরা। এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বরিশালের বাকেরগঞ্জের 14টি ইউনিয়নে রয়েছে 1.5 শতাধিক অবৈধ ইটভাটা। এইসব ভাটায় ব্যবহার করা হচ্ছে ড্রাম চিমনি, যার উচ্চতা 120 ফুট হওয়ার কথা থাকলেও কেউই মানছেন না এই নিয়ম। কয়লা ব্যবহার করার কথা থাকলেও পোড়ানো হচ্ছে কাঠ। পরিবেশ দূষণের পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে শিশু, বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীদের। আমরা বয়োবৃদ্ধ মানুষ, শ্বাসকষ্টে ভুগি। এটা কালো ধোয়ার কারণে আপনার গাছের পাতা ঝরে যায়, গাছগুলো মরে যায়। বিভিন্ন ফসলাদি একেবারে টোটালি হওয়া বন্ধ হয়ে গেছে। গাছ কাটে নিয়ে যায় নদী, মাটি কাটে নিয়ে যায়, নদীর বড় হয়ে যাচ্ছে। আমাদের দাবি উপজেলা প্রশাসন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এবং এই অবৈধ ইটভাটাগুলোকে একটি সঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবে। উপজেলা বন কর্মকর্তার অভিযোগ, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর তেমন কোনো ভূমিকা রাখছে না। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন এটাও কিন্তু প্রয়োগ করে ডিসি অফিস থেকে। আমাদের এখানে টোটালি ফরেস্ট ডিপার্টমেন্টের ভূমিকাই নাই। ইটভাটায় কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করা হয়, যার কারণে কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে বললেন এই কর্মকর্তা। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের কৃষি জমি কমে যাচ্ছে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ যে আমাদের কৃষি জমি ধরে রাখা। ধোঁয়া থেকে শুধু শ্বাসকষ্ট নয়, ধীরে ধীরে এজমা, হাঁপানি সহ ক্যান্সারও হতে পারে। যে কোনো ধরনের ধোঁয়া মানব স্বাস্থ্যের জন্য কিছু রোগের ঝুঁকি বাড়ায়। তার ভিতরে প্রাথমিকভাবে বলতে গেলেই শ্বাসকষ্টজনিত জটিলতা তৈরি হতে পারে। বিষয়টি স্বীকার করে ভাটার এই মালিকের দাবি, সবাই যেভাবে অবৈধ ভাটা চালাচ্ছে তিনিও সেভাবে চালাচ্ছেন। এইভাবে এই লিগি আমরা চালাইতেছি। আসলে আমাকে আমি বৈধ তো নাই, এটা আমি কিভাবেই অস্বীকার করি। এইভাবে চলতেছে বা আশেপাশে আরো সবাই চালাইতেছে, চলতেছি। সব জেনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খাস জমির উপরে করার সুযোগ নেই। বেসিক্যালি খাস জমিতে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি তদন্ত করব, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
দেশের বাইরের খবর, গাজায় যুদ্ধবিরতির পরও মৃত মানুষের সারি লম্বা হচ্ছে। ইসরায়েলি হামলা না থাকলেও টানা 15 মাসের আগ্রাসনে প্রাণ হারানো অন্তত 120টি মরদেহ উদ্ধার করা হয়েছে গত 24 ঘন্টায়। এদিকে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রতিশ্রুতির পরও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। বিস্তারিত ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছে 25 জন। এছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর গত 2 দিনে গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে 120টি পচা গলা মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে 47,107 উন্নীত হয়েছে প্রাণহানি। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি। আগামী 6 মার্চ থেকে তা কার্যকর হবে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত এক চিঠির ভিত্তিতে এ তথ্য জানায় রয়টার্স। পরবর্তী সেনাপ্রধান নিয়োগের আগ পর্যন্ত হালেভি দায়িত্ব পালন করবেন। এদিকে নয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রতিশ্রুতির পরও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহত রয়েছে। ট্রাম্পের শপথের পরপরই পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় কিয়েভ ও মস্কো। রাশিয়া বলছে ডোনেৎস্ক অঞ্চলের ভোভকভ গ্রাম দখল নেওয়ার পাশাপাশি 55টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। আর ইউক্রেনের দাবি ভরোনেস অঞ্চলের লিস্কি শহরের কাছে একটি তেল ডিপোতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা ট্রাম্প প্রশাসনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই বিষয়ে দ্রুত পদক্ষেপের প্রচেষ্টা চলমান আছে বলেও জানান তিনি। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংঘাত অবসানে দুপক্ষকেই ছাড় দিতে হবে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের বলু প্রদেশের কার্তালকায়া স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 76 জনে দাঁড়িয়েছে। গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও অর্ধশতাধিক মানুষ। এর আগে স্থানীয় সময় সোমবার রাতে 12 তলা বিশিষ্ট গ্র্যান্ড কার্তাল হোটেলে এ আগুন লাগে। ওই সময় হোটেলে 234 জন অতিথি অবস্থান করছিলেন। আগুন নেভাতে ফায়ার ব্রিগেডের 12 ঘন্টা সময় লেগেছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচার, জানালেন চিফ প্রসিকিউটর। হাসিনার হেইট স্পিচ প্রচারের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, বরিশালে ইসি মাসুদ। ফ্যাসিস্টদের সাথে নির্বাচনে না যাওয়ার ঘোষণা বিএনপির। টাকা জমা দিয়েও মালয়েশিয়া যেতে না পেরে আন্দোলনে বিদেশগামীরা। প্রবাসী কল্যাণ ভবনে বিক্ষোভ, মার্চ এপ্রিলের মধ্যে পাঠানোর আশ্বাস মন্ত্রণালয়ে। এবং ভ্যাটের হার পরিবর্তন করে এনবিআর এর প্রজ্ঞাপন। ওষুধ, রেস্তোরাঁ, হোটেল, মিষ্টান্ন ও মোবাইল সিমে আগের চার্জ বহাল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।